দুপুরের পর থেকে আকাশ কালো হতে শুরু করেছে। দূর দূরান্ত হতে গুচ্ছ গুচ্ছ মেঘের মেলা বসেছে বিশাল অম্বর জুড়ে। স্নিগ্ধ শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে তনুমন। ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে আরব আর স্বর্ণ। স্বর্ণের এক হাত আলতো করে ধরে রেখেছে আরব। আজকে ওরা কেউই ক্লাস করেনি, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেছে। স্বর্ণের খারাপ লাগেনি, বরং অনেক দিন পর নতুন কিছু হয় ভালোই লেগেছে। আরব বন্ধু হিসেবে খুব ভালো, তবে প্রেমিক হিসেবে কেমন সেটা জানে না স্বর্ণ, কারণ ওকে সে ভূমিকায় কল্পনা করতে পারছে না। শুধু বন্ধুত্ব দিয়ে কি এক জীবন কাটিয়ে দেওয়া সম্ভব? ঘোরাঘুরি শেষে আরব ওকে বাড়ি পৌঁছে দিল। স্বর্ণ অবশ্য বলেছিল বাসায় আসতে। আরব হেসে বলল, এভাবে বিনা অধিকারে যেতে চাই না, একদিন অধিকার নিয়ে যাব। স্বর্ণ হেসে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে বসতেই নিহারিকা খানম শরবত নিয়ে এলেন। মেয়েকে শরবত দিয়ে সামনাসামনি বসে বললেন, ওরা আসবে না আজকে, কাল সকালে রওনা হবে। আবহাওয়া ভালো না, তাই রিস্ক নিয়ে আসবে না। স্বর্ণ গা ঝাড়া দিয়ে বলল, বাহ, ভালোই হলো, শান্তিতে থাকা যাবে। ভেবেছিস কিছু? কি? সুমনকে কি বলবি? আমি আশরাফের সাথে কথা বলে বুঝলাম ফিরে এসে বিয়ের কাজ সেরে ফেলতে চাইবে ওরা। তুমি এত চিন্তা করো না, আমি ভেবে ফেলেছি কি করব। কি ভেবেছিস? সারপ্রাইজ। তুমি চিন্তা করো না, একদম কিছুই হবে না, আমি সামলে নিব। আচ্ছা, সাবধানে। আর কি খাবি রাতে? তোমার যা ইচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কাল একটা ইন্টারভিউ আছে। চাকরির? হ্যাঁ, চাকরি পেলে এই বাসা ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব। এই যে এরা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। নিহারিকা খানম মলিন হেসে বললেন, আমার এখন আর খারাপ লাগে না, কিন্তু আমার লাগে। আমি তোমাকে এখানে থাকতে দেব না। আচ্ছা। নিহারিকা খানমের গলা ধরে এলো। তিনি আর কথা না বাড়িয়েই চলে গেলেন। স্বর্ণ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। স্বর্ণ তাড়াতাড়ি শুয়ে পড়ল, তাই আরবের কল রিসিভ করতে পারল না। শুতেই যেন রাজ্যের ঘুম তাকে টেনে নিয়ে গেল এক অন্য দুনিয়ায়। পাহাড়ি হাওয়ার তালে স্বর্ণের চুলগুলো মায়ের অবাধ্য দুষ্টু বালিকাদের মতো উঠছে। শূন্য একটা জায়গা, কেউ নেই এখানে। একদম পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছে সে। পেছনে গিরিখাদ আর সামনে গভীর সমুদ্র। দিশেহারা স্বর্ণ কি করবে? সে এখানে এলোই বা কি করে? সমুদ্রের গভীরতায় চোখ রাখতেই মাথা চক্কর দিয়ে উঠল স্বর্ণের। তার আক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি আছে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে পড়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ো হতে গভীর সমুদ্রে। কিন্তু হঠাৎ মনে হলো হাতটা কিছুতে আটকে আছে। ভয়ে ভয়ে উপরের দিকে চাইতেই দেখল বলিষ্ঠ একটা হাত সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে তাকে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো বোঝা যাচ্ছে। কি গভীর একজোড়া চোখ ওর দিকে চেয়ে আছে। স্বর্ণ ভরসা পাচ্ছে ওই চোখ জোড়ায় চোখ রেখে। কিন্তু হঠাৎ কি যেন হলো, হাতের বাঁধন আলগা হয়ে এলো। স্বর্ণ হারিয়ে যেতে লাগলো সমুদ্রের অতল গভীরতায়। তড়াক করে লাফিয়ে উঠে বসলো স্বর্ণ। কি ছিল এটা? স্বপ্ন? এত বাস্তব? ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার হয়ে গেছে সে। শরীরের লোম দাঁড়িয়ে গেছে। স্বপ্নটা ভাবাচ্ছে ওকে। হঠাৎ এমন একটা স্বপ্নই বা দেখলো কেন? কার ছিল ওই চোখ জোড়া? কেনই বা শেষে হাতটা ছেড়ে দিল? এসব ভেবে ভেবেই অস্থির হয়ে উঠল স্বর্ণ। কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে পানি খেয়ে আসলো। মন অন্যদিকে নেওয়ার জন্য ফোন হাতে নিল। আরবের 10টা মিস কল্ড। এখন তো 3:30 বাজে। কল দিলে ধরবে? না থাক, পরে কথা বলা যাবে। স্বর্ণ ফোন রেখে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমের রেশও নেই চোখে।
অগত্যা শুয়ে না থেকে উঠে অর্ধেক শেষ ও উপন্যাসটা নিয়ে বসল। সমরেশ মজুমদারের আমি রেনু বইটাই পড়ছে সে। পড়তে পড়তেই একটা উক্তি খেয়ালে এলো। উক্তিটা এমন: এতদিনের একটা সম্পর্ক বা হাত নেড়ে অবহেলায় সরিয়ে দিল প্রয়োজন কত সহজে মিটে যায় কারো কারো। স্বর্ণ চোখ বুঝল। আসলেই সে উচ্ছ্বাসের প্রয়োজনই ছিল। প্রয়োজন শেষে ছুঁড়েও ফেলে দিল। অথচ এসবই কি পাওয়ার ছিল? এক চিমটি পরিমাণ ভালোবাসাও কি ছিল না? সব কি শারীরিক চাওয়া ছিল? এতই তুচ্ছ ভালোবাসা? স্বর্ণ ভেবে পায় না। উপন্যাস শেষ না করে উঠে গেল সে। পড়তে মন চাইছে না। বাকি রাতটা এমনি স্মৃতিচারণে চলে গেল। ভোরে একটু চোখ লেগে এলো স্বর্ণের। 7টার সময় নিহারিকা খানম এসে ডেকে দিলেন ওকে। ইন্টারভিউ 8:30 থেকে। উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নিল স্বর্ণ। তারপর নাস্তা করে বেরিয়ে পড়ল। ইন্টারভিউ শেষে অফিস থেকে বের হতেই দেখল আরব ফোন করেছে। রিসিভ করতেই বলল, কেমন হলো ইন্টারভিউ? ভালোই। যাক ভালো, চিন্তা করো না, হয়ে যাবে। হলেই ভালো। কোথায় আছো? বের হলাম মাত্র। ও আচ্ছা, 10 মিনিট দাঁড়াও, আসছি আমি। কেন? আসার দরকার নেই। আছে, তুমি চুপচাপ দাঁড়াও। বলেই কল কেটে দিল আরব। স্বর্ণের মনে হলো ব্যাপারটা বাড়াবাড়ি। অত দূর থেকে কেন আসতে হবে? স্বর্ণ মোটেও দাঁড়ালো না, বাসায় চলে গেল। এদিকে আরব এসে ওকে না পেয়ে ভীষণ অভিমান হলো। স্বর্ণ বাসায় গিয়ে মাকে সাথে করে হাসপাতালে গেল রুটিন চেক আপের জন্য। এর আগেও কয়েকবার গিয়েছে, তবে কেউ জানে না, নিহারিকা খানম ছাড়া। আরব অভিমানে বুক ভারী করে বাসায় ফিরল। স্বর্ণ এরকমটা না করলেও পারত। কি হতো কিছুক্ষণ দাঁড়ালে? একসাথে কিছু সময় থাকা যেত। চোখে চোখ রেখে কথা হতো। আরব ওর দিকে চোরা চোখে বারবার তাকাতো। স্মৃতিপটে কিছুটা আদরে মুহূর্তে জমা হতো। এই তো চায় আরব, কিন্তু স্বর্ণ কেন বোঝে না? সারাদিন আর ফোন বা মেসেজ কিছুই করবে না সে। ওপাশ থেকে সারা এলে তবে মনের বরফ গলবে। মায়ের সাথে চেক আপ করে বাড়ি ফিরল স্বর্ণ। বাচ্চা ভালো আছে, তবে ডাক্তার আয়েশা ইয়াসমিন বলেছেন গর্ভাবস্থায় যথাসম্ভব ব্যথার ঘুমের ওষুধগুলো পরিহার করতে আর দুশ্চিন্তা মুক্ত থাকতে। বাড়ি ফিরে মা মেয়ে মিলে রান্না করলো। একসাথে খেয়ে কিছুক্ষণ গল্প করে স্বর্ণ ঘুমাতে চলে এলো। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল। ভেবেছিল আরবের অনেক মেসেজ কল এসে জমা হয়ে আছে, যেটা প্রতিদিনই হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ কোনো মেসেজ বা কল কিছুই নেই। আনমনে কিছু একটা চিন্তা করে স্বর্ণ আরবের নম্বর ডায়াল করলো। 3 বার রিং হওয়ার পর রিসিভ হলো। যদিও কল আসতেই রিসিভ করতে ইচ্ছে করছিল আরবের, কিন্তু নিজেকে সামলে অপেক্ষা করে রিসিভ করলো। কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না কলটা কাঙ্ক্ষিত। স্বর্ণ স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো, কি করছো? কিছু না। আরবের গলার স্বরটা কেমন যেন। কিছু কি হয়েছে? হঠাৎ তখনের ঘটনাটা মনে পড়ে গেল। আরব ওকে দাঁড়াতে বলেছিল, কিন্তু ও দাঁড়ায়নি। সেই জন্য কি মন খারাপ করেছে? স্বর্ণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? না, কিছুই হয়নি। সরি, আসলে ইন্টারভিউ থেকে বেরিয়ে খারাপ লাগছিল খুব। দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছিল না, তাই দাঁড়ায়নি। তুমি রাগ করেছ? স্বর্ণের স্বীকারোক্তি শোনা আর অভিমান ধরে রাখতে পারেনি ছেলেটা। এখন নিজের উপরই রাগ হচ্ছে। শুধু নিজের দিকটাই দেখেছে, স্বর্ণের অবস্থাটা বোঝার চেষ্টা করেনি। না, রাগ করিনি। এখন ঠিক আছো? হ্যাঁ। তোমার ভাইয়ারা এসেছে? না, এসে পড়বে বোধহয়। আচ্ছা, কি করবে মনে আছে তো? হ্যাঁ আছে। গুড, আমাকে আপডেট দিও।
হ্যাঁ, সে তো দেবই। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা। ফোন রেখে স্বর্ণ চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ আগে আসা ঘুম ঘুম ভাবটা আর নেই, তবে শুয়ে থাকতে ভালোই লাগছে। আনমনে কিছু একটা ভাবতে ভাবতে শুনতে পেল কলিং বেল বাজছে। এসে গেছে। স্বর্ণ এখন মরার মতো পড়ে থাকবে। আপাতত কিছুক্ষণের জন্য সে কানে শোনে না। প্রায় 10 মিনিট পর ওর ঘরের দিকে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। স্বর্ণ চোখ বন্ধ করেও বেশ বুঝতে পারছে এই পায়ের আওয়াজটা ভাবির ছাড়া আর কারো না। সীমা স্বর্ণকে শুয়ে থাকতে দেখে উঁচু গলায় ডাকলো, স্বর্ণ, এই স্বর্ণ, ওঠো। সুমন ভাই তোমার সাথে দেখা করার জন্য বসে আছে। স্বর্ণ মনে মনে বলল, আজকে ডোনাল্ড ট্রাম্প এসে বসে থাকলো, আমি উঠব না। স্বর্ণ মুখ নিঃসৃত কোনো শব্দ না পেয়ে সীমা আবারও ডাকলো, স্বর্ণ, সুমন ভাই তোমার জন্য অনেক কিছু এনেছে, তোমায় নিজ হাতে দেবে বলে বসে আছে, ওঠো না। তারপরও স্বর্ণের কোনো সাড়া শব্দ নেই, যেন গভীর ঘুমে বিভোর সে। সীমা আরও ডাকবে, কিন্তু তার আগে নিহারিকা খানম এসে বললেন, গভীর ঘুমে আছে, এখন ডেকো না, পরে কথা বলো ওর সাথে। সীমা মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। নিহারিকা খানমও একবার মেয়ের দিকে চেয়ে বেরিয়ে গেলেন। তিনি খুব ভালো মতো জানেন স্বর্ণ ঘুমায়নি, ওর ঘুম এত ভারী না। সত্যিই ঘুমে থাকলে এতবার ডাকা লাগতো না, এক ডাকে উঠে পড়তো। সুমন যাওয়ার 1 ঘন্টা পর উঠেছে স্বর্ণ। অবশ্য প্ল্যান এটা ছিল না, কিন্তু এত তারা ফেস করতে ইচ্ছে হয়নি ওর। শোয়া থেকে উঠে ড্রয়িং রুমে এসে দেখলো খালি, কেউই নেই। যাক ভালো। রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি নিয়ে নিজের ঘরে চলে এলো। কালও আরও 2টো ইন্টারভিউ আছে। একটা চাকরি যে করেই হোক পাওয়া লাগবে। এই মাসে যতগুলো ইন্টারভিউ আছে সব দিবে, একটা না একটা হয়েই যাবে। একাডেমিক রেজাল্ট তো ভালোই ওর। কফি খেতে খেতে ভাবলো প্রজেক্ট ছেড়ে দেওয়ার ব্যাপারটা। না, ও আরবের জন্য ছাড়েনি, ছেড়েছে মায়ের জন্য। মাকে একা ফেলে যাওয়ার মতো অমানুষ নয় সে। যেদিন সারা পৃথিবী ওর বিপরীতে ছিল, সেদিনও এই মাকেই পাশে পেয়েছে। তাকে রেখে এভাবে চলে যাওয়াটা মানায় না, পারবে না ও। মাকে ছাড়া সম্ভব না থাকা। তাই তো একটা চাকরি প্রয়োজন। চাকরি পেলেই মাকে নিয়ে চলে যাবে। আর আরব, ওর সাথে বন্ধুত্বটা নষ্ট করতে মন চাইছে না, কিন্তু উপায় নেই। ওকে নিজের এই ভাঙাচোরা কড়ি কাঠের জীবনে জড়ানোর মানেই হয় না। আর সত্যিগুলো শোনার পর ওই আর নিজেকে জড়াতে চাইবে না। স্বর্ণ এটাই চায়। রাত 8টায় সীমা আবার এলো স্বর্ণের ঘরে। স্বর্ণ তখন একটা নাটক দেখছিল। সীমা এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, স্বর্ণ, তোমার ভাইয়া তোমাকে ডাকে, কথা বলবে। স্বর্ণ কান থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে বলল, যাও, আসছি। সীমা গেল না। অগত্যা স্বর্ণকে ওর সাথেই যেতে হলো, যেন দাগি আসামি। চলে গেলেই পালাবে। আশরাফ ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। স্বর্ণকে দেখে থমথমে গলায় বলল, বস। স্বর্ণ বসল। আশরাফ গম্ভীর স্বরে বলল, সুমন চাইছে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আচ্ছা, পরের মাসের শেষ সপ্তাহে ডেট দিয়েছে। ওর বোন কানাডা থেকে এলেই। ঠিক আছে। স্বর্ণ এভাবে মেনে নিচ্ছে বলে আশরাফ ও সীমা দুজনেই অবাক। ওরা মনে করেছিল স্বর্ণ বেঁকে বসবে, কিন্তু না, ওদের অবাক করে দিল স্বর্ণর এমন রিয়েকশন। তারপর কেটে গেল কিছুদিন। এর মধ্যে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে স্বর্ণ। এখনো কোনোটাতেই ডাক আসেনি। চাকরি হোক বা না হোক, সামনের মাসে অন্য একটা বাসা খুঁজবে। টিউশনির টাকায় হয়ে যাবে কোনো মতে। সব কিছু ভেবেই এখনো কাউকে কিছু বলেনি স্বর্ণ। সুমনকেও না, আর ওর ভাই ভাবিকেও না। আলাদা হয়ে যাওয়ার পর বলবে। এখন বলবে বাসাটাকে নরক করে ফেলবে। মা মেয়ে কাউকে শান্তি দেবে না দুদণ্ড। বেশ কিছু কারণ ভেবেই স্বর্ণ চুপচাপ। তবে আরব বলেছিল,
সবাইকে সবটা জানিয়ে দিতে, ওর সিদ্ধান্তের কথা জানাতে। ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এভাবে তো অন্যায় কিছু চাপাতে পারে না। স্বর্ণ তখন সায় দিয়ে বলেছিল জানাবে, কিন্তু বাসায় এসে চিন্তা ভাবনা করার পর মনে হলো না, কাজটা করা ঠিক হবে না, তাই চেপে গেল। তবে আরব জিজ্ঞেস করতে মিথ্যা বলে দিল। মাঝে মধ্যে অপরাধ বোধ হয় স্বর্ণের। ও নিরীহ একটা ছেলেকে দিনের পর দিন ঠকাচ্ছে, মিথ্যে বলছে, আর ছেলেটাও বিনা বাক্যে বিশ্বাস করছে। কেন এই মানুষগুলো দেরিতে আসে জীবনে? ভেঙে চুরে যাবার পরই কেন আসে? দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ। লাস্ট টিউশনিটা করিয়ে বের হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো স্বর্ণ। 2-3 মিনিট হাঁটলেই বাস স্টপ, কিন্তু কিছুটা দূর হাঁটতেই অদূরে সুমনকে দেখতে পেল। ওর দিকে আসছে। স্বর্ণ হাঁটা থামিয়ে দিল। সুমন আর সামনাসামনি এসে দাঁড়ালো। রুষিত স্বরে বলল, তোমার ফোন বন্ধ কেন? কতবার কল করেছি, আইডিয়া আছে? স্বর্ণ ইতস্তত স্বরে বলল, চার্জ ছিল না। চার্জ ছিল না নাকি ইচ্ছে করে বন্ধ করে রাখো? স্বর্ণ অন্যদিকে চেয়ে বলল, চার্জ ছিল না আসলে। এবার থমথমে মুখশ্রী ফুটিয়ে তুলে বলল, চলো, এক জায়গায় যেতে হবে এখন আমাদের। কোথায়? অফিস পার্টি। হ্যাঁ, তো আপনি যান, আমি কেন যাব? পুরো অফিস জানে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই আমার কলিগরা চাইছে হবু বউয়ের সাথে দেখা করতে, কিন্তু আমার যেতে মন চাইছে না। তোমার মতামত শুনতে চাইনি আমি। তুমি এখন যাবে মানে যাবে। স্বর্ণ ব্রুকুসকে অদ্ভুত নয়নে তাকালো সুমনের দিকে। এমন অধিকার ফলাচ্ছে কেন লোকটা? যেতে ইচ্ছে করছে না, তাও নাকি যেতে হবে? স্বর্ণ বেশ শান্ত গলায় উত্তর দিল, দেখুন, সারাদিন ক্লাস করে প্রাইভেট পড়িয়ে আমার আর এতটুকুও শরীর কুলোচ্ছে না। আমি যেতে পারবো না, সরি। কথাটা বলে স্বর্ণ দাঁড়ালো না, পাশ কেটে চলে যেতেই নিচ্ছিল, কিন্তু সুমন শক্ত করে ওর হাত ধরে ফেলল। কটমটিয়ে বলল, তুমি যাবে। স্বর্ণ নিজের হাতটা ওর হাতের মুঠো থেকে ছিনিয়ে নিল এক প্রকার। অতঃপর একরাশ ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে জোর কদমে চলে গেল বাস কাউন্টারে। লোকটা এত অসভ্য, কবে যে মুক্তি পাবে এর থেকে? বাড়িতে এসে শুনল ভাইয়া ভাবি পার্টি অ্যাটেন্ড করতে গেছে, আর আজমাইনকে নিহারিকা খানমের কাছে রেখে গেছেন। প্রায় সময় ওরা বাইরে কোথাও গেলে আজমাইনকে বাসায় রেখে যায়। ছেলেটা প্রথম প্রথম কাঁদতো, মন খারাপ করত, কিন্তু এখন কিছু বলে না, চুপচাপ থাকে। এই ছোট বয়সে বুঝে গেছে কেঁদে কেটে লাভ নেই। স্বর্ণ ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে নিল ঘন্টাখানেক। ঘুম থেকে উঠে রাতের জন্য খিচুড়ি রান্না করলো আর ইলিশ ভাজলো। ভাই ভাবি তো খেয়েই আসবে, শুধু ওদের 3 জনের জন্যই রাঁধবে। রান্না খাওয়া শেষে আজমাইনকে ঘুম পাড়িয়ে ঘরে আসতেই দেখলো রাত 11:30 বাজে। সব কিছু গুছিয়ে নিজের ঘরে এসে বসলো ক্লাসের নোটগুলো নিয়ে। নিহারিকা খানমের শরীরটা আজকে ভালো না বেশি, তাই তিনি খেয়েই শুয়ে পড়েছেন। নোটসগুলো দেখতে দেখতে শুনতে পেল ফোন বাজছে। স্ক্রিনে আরবের নাম। স্বর্ণ রিসিভ করতেই ওপাশ থেকে আরব বলল, খেয়েছ? হ্যাঁ, তুমি? হ্যাঁ, একটু আগেই। কি করছো? নোটসগুলো দেখছিলাম। বাহ, জানো আমি কি করছিলাম? কি? ভাবছিলাম সংসার করতে কি কি লাগে, কারণ আমরাও তো করব, তাই আর কি, আগেই ভাবা উচিত। আরবের এমন ছেলে মানুষের কথা শুনে স্বর্ণ হেসে ফেলল। বলল, তো ভেবেছ কি কি লাগবে? হ্যাঁ, ভেবেছি তো। আসলে সংসার করতে তেমন কিছুই লাগবে না, শুধু তুমিটা লাগবে। স্বর্ণ হাসল, বিষণ্ণ হাসি। ছেলেটা কত স্বপ্ন দেখছে, আশা বুনছে, কিন্তু স্বর্ণ ওকে কিছুই দিতে পারবে না। ওর স্বপ্নগুলো সঙ্গী হতে পারবে না। ছেলেটা এত পাগল কেন? কখনো কখনো ছেলেটার জন্য এত মায়া হয়।
কেন ভালোবাসতে গেল ওর মতো মেয়েকে? এরপর এরপর আর কি? ছেলেটা স্বপ্নালো চোখে বুনতে লাগলো স্বপ্নদের ইন্দ্রজাল, আর মেয়েটা অপর প্রান্তে দীর্ঘশ্বাস ফেলছে আর বারবার উদাস হচ্ছে। এক মুঠো নরম রোদের আলো মুখে পড়তেই ঘুমটা আলগা হয়ে এলো স্বর্ণের। কাল রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আর কেউই কল কাটেনি। অপর প্রান্ত হতে আরবের শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। স্বর্ণ ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো ফোন বাজছে। স্ক্রিনে ভাইয়ার নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে ভাইয়া ক্লান্ত গলায় বলল, আমরা হাসপাতালে। সুমনকে কে যেন প্রচুর মেরেছে কাল রাতে। রাস্তায় পড়েছিল। প্রথমে আশ্চর্য হলো, পরে খুশি হলো স্বর্ণ। সুমনকে যে মেরেছে তার জন্য দোয়া করে দিল। এখন কিছুদিন অন্তত শান্তি পাওয়া যাবে। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে মাকে জানালো খবরটা, কিন্তু এতে নিহারিকা খানমের কোনো ভাবাবেগ হলো না, যেন তিনি আগেই জানতেন। স্বর্ণকে আশ্চর্যজনিত চেহারায় তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, মারটা আমিই খাইয়েছি। স্বর্ণ বিস্মিত স্বরে বলল, কেন? কারণ সুমনের বোন বিদেশ থেকে এ মাসে আসবে, বোধহয় সপ্তাহখানেকের মধ্যে। ওরা তোকে মিথ্যে বলেছে, যেন তুই অন্য কোনো প্ল্যান না ভাবতে পারিস। আমি কাল ওদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সব শুনেছি। এখন যেন বিয়েটা কয়েক মাসের জন্য আটকে রাখে, তাই এটা করেছে। এছাড়া আর পথ ছিল না। ওরা তোকে ধরে বেঁধে বিয়ে দিতে চাইতো। সব শুনে স্বর্ণ মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। নিজেকে চূড়ান্ত নির্বোধ মনে হচ্ছে। এত সহজে কিভাবে ও ভাই ভাবির কথা বিশ্বাস করলো? যদি মা ব্যাপারটা না জানতো তাহলে তো সর্বনাশ হতো। পিঠ পিছনে এত বড় ষড়যন্ত্র। নিহারিকা খানম স্বর্ণর পাশে বসে মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না, 3-4 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবে না। আর এর মধ্যেই তোর স্কলারশিপ হয়ে যাবে। স্বর্ণ মলিন হেসে মায়ের দিকে তাকালো। সে যে প্রজেক্টটা ছেড়ে দিয়েছে এটা এখনো মাকে জানায়নি। জানালে মানুষটা ভীষণ কষ্ট পাবে। কিন্তু স্বর্ণ মাকে ছেড়ে ভিন দেশে কিভাবে থাকবে? একটা ভালো চাকরি পেয়ে মাকে সব বলবে। দরকার হলে রাত দিন মায়ের পায়ের কাছে পড়ে থাকবে। মা নিশ্চয়ই মাফ করে দেবে। এই রংহীন ধূসর জীবনে এই মানুষটা ছাড়া আর কেউ নেই ওর। স্বর্ণ নাস্তা করে ভার্সিটিতে চলে গেল, আর নিহারিকা খানম নাতিকে নিয়ে হাসপাতালে এলো। সুমনের বাবা মা এসে পড়েছে ইতিমধ্যেই। নিহারিকা খানমকে একা দেখে আশরাফ প্রশ্ন করল, মা, স্বর্ণ আসেনি? না, ক্লাস আছে ওর। ক্লাস শেষে বিকেলে আসবে। আশরাফের মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল। গলা খাদে নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, একদিনকে ক্লাস মিস দেওয়া যেত না? ওর শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে? নিহারিকা খানম ছেলের কথা শুনে শান্ত কণ্ঠে বললেন, এখনো বিয়ে হয়নি, তাই কিছু বলার প্রশ্নই আসে না। আর এখানে এত মানুষ আছে, তবুও স্বর্ণকে লাগবে কেন? ও আসলেই সুমন ভালো হয়ে যাবে, উঠে দৌড়াতে পারবে। শাশুড়ির কথা শুনে সীমা বলল, এই আপনার জন্য স্বর্ণের এতবার। মেয়েকে এত আশকারা দিয়েন না, শেষে দেখবেন আপনারই মান ইজ্জত ডুবাবে। নিহারিকা খানম মৃদু হেসে বললেন, আমার মেয়ে, আমি বুঝবো। তোমাকে এত চিন্তা করতে বলিনি। এখন আশরাফকে নিয়ে বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট নাও। আশরাফ আর সীমা কটমট করতে করতে চলে গেল। যাওয়ার সময় আজমাইনকেও নিয়ে গেল সাথে। ওরা যাওয়ার পর সুমনকে একবার দেখে এলেন তিনি। যাক, ভালোই মার খেয়েছে। মেয়ের সাথে এতটুকু করতেই হলো তাকে। সন্তানের স্বার্থের জন্য মায়েরা সবসময় স্বার্থপর। অতঃপর সুমনের বাবা মায়ের সাথে স্বল্প আলাপ সেরে তিনি বেরিয়ে পড়লেন।
স্বর্ণ ভার্সিটিতে ঢুকে সোজা ক্লাসে চলে গেল। আজকে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল প্রচুর। কিন্তু ক্লাসরুমের সামনে এসে দেখল প্রফেসর জামাল উদ্দিন ক্লাস নিচ্ছেন। ভার্সিটিতে এই একটা লোককে স্টুডেন্টরা ভীষণ ভয় পায়, এত স্ট্রিক্ট। যতই ভালো স্টুডেন্ট হয় না কেন, রুলস ব্রেক করলে শাস্তি পেতেই হবে। ক্লাস লেট করে আসলে সেদিনের ক্লাস আর স্টুডেন্টের কপালে নেই। তবুও স্বর্ণ দরজা থেকে প্রথম এবং শেষ একটা চেষ্টা করলো। বিনীত ভঙ্গিতে স্যারকে ডেকে বলল, স্যার আসবো? না, ক্লাস শেষ হওয়ার পর আসবে, এখন ক্লাস করাচ্ছে, ডিস্টার্ব করবে না। এরপর আর কথা থাকে না। স্বর্ণ দরজা থেকে ফিরে যাচ্ছিল, হঠাৎ করে চোখ পড়ল ক্লাসের মাঝে বসে হাত দিয়ে ইশারা দেওয়া আরবকে। ওই ইশারায় ক্যান্টিনে বসতে বলছে, 5 মিনিটের মধ্যে আসছে। স্বর্ণ চোখ রাঙানি দিয়ে আসতে মানা করল। এরপর সেখান থেকে সরে লাইব্রেরিতে গেল, কারণ আরব যখন বলেছ আসবে তখন আসবেই। তাই ক্যান্টিনে যায়নি স্বর্ণ। লাইব্রেরির এক কোনায় বসে বই পড়তে শুরু করলো স্বর্ণ। হঠাৎ ধপ করে পাশের চেয়ারে কেউ বসতেই স্বর্ণ চমকে উঠল। তবে ধারণা করলো আরব এসেছে, কিন্তু চোখ ফিরিয়ে দেখল উচ্ছ্বাস বসে আছে। স্বর্ণ ব্রুকুসকে কঠিন গলায় বলল, তুমি? হ্যাঁ আমি। কেন? ওই আরব নাকি যেন নাম, ওই ছেলেটাকে আশা করেছিলে নাকি? যাকে আশা করি, তোমাকে তো কখনোই নয়। আমি জানি, তখন কি নাটকটাই না করলে অ্যাবর্শন করবে না, কিন্তু এখন দেখো অ্যাবর্শন করে আরেক ছেলের সাথে ঢলাঢলি করছো। এই জন্যে আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমার সাথে শোয়ার পর তুমি যা আর কারোর সাথে শোবে না তার কি গ্যারান্টি? হয়তো আমার আগেও কারোর সাথে পুরোটা শেষ করার আগেই সজোরে একটা থাপ্পড় পড়ল উচ্ছ্বাসের গালে। স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। উচ্ছ্বাস রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নিজের বলিষ্ঠ হাত দিয়ে স্বর্ণের হাত চেপে ধরেছে শক্ত করে, যেন ভেঙে ফেলবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ একজন উচ্ছ্বাসের শার্টের কলার ধরে বসা থেকে সোজা দাঁড় করিয়ে ফেলল। উচ্ছ্বাসের হাত বাঁধন আলগা হতে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে নিল ওর থেকে। সামনে আরব উচ্ছ্বাসের কলার ধরে দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস গর্জে উঠে বলল, হাউ ডেয়ার ইউ, জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তুলিস? তোকে আজকে ক্যাম্পাসে পুঁতে ফেলব। আরব শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, চুপ, একদম চুপ। সিনিয়র হয়ে যদি নিজের সম্মান নিজে না রাখতে পারিস তাহলে কেউ সম্মান দেবে না। আর তুই আমাকে কি পুঁতে ফেলবি? আমি চাইলে তোকে এখনই ভার্সিটি থেকে বহিষ্কার করাতে পারি। কথাটা বলেই আরব একটু আগে স্বর্ণের সাথে করা অসভ্যতামির ভিডিওটা উচ্ছ্বাসের সামনে তুলে ধরল। উচ্ছ্বাস ভয়ে চুপসে গেল যেন। আরব হাসতে হাসতে বলল, কি সিনিয়র ভাইয়া, ভালো আছেন তো? আরও ভালো থাকতে চাইলে নাক বরাবর দরজা দিয়ে হেঁটে চলে যান, পেছনে তাকাবেন না, তাকালেই। কথাটা বলে আরব হাসল। উচ্ছ্বাস ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে গেল। স্বর্ণ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। আরব কি তবে সব জেনে গেল? ভুল বুঝলো ওকে? ঠিক হয়নি এটা। অন্তত এভাবে জেনে যাওয়াটা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষ না হোক, বন্ধু হিসেবে ছেলেটাকে পছন্দ করে স্বর্ণ। এখন ওর চোখে ঘৃণা দেখতে ভালো লাগবে না একটু? তার চেয়েও বড় কথা, কি বলবে আরবকে? ও তো এখন প্রতারক ভাববে স্বর্ণকে। এসব ভাবতে ভাবতে আরবের কণ্ঠস্বর শুনল। সে উত্তপ্ত স্বরে বলল, ওই বাস্টারটা তোমার হাত মুচড়ে ধরল, আর তুমি কিছু বললে না কেন? বলতে দিলে কোথায়? তার আগেই তো তুমি এসে তুফান উঠিয়ে দিলে। তো কি করব? আমি এসেই দেখি হারামের বাচ্চাটা তোমার হাত মোচড়াচ্ছে। আমার তো দেখেই মাথায় আগুন ধরে গেল। আরব রাগে ফোঁস করছে। স্বর্ণ এতক্ষণে স্বস্তি পেল একটু।
তার মানে আরব কথাগুলো শোনে না, এমনকি থাপ্পড় মারাটাও দেখেনি। যাক, ভালো হলো, বুকের ওপর থেকে এক মনের একটা পাথর সরে গেল। এমন নয় যে স্বর্ণা আরবকে এসব লুকিয়ে যাবে, কিন্তু বলার একটা সময় আছে। হুট করেই সব কিছু বলা যায় না। কিছুক্ষণ আগের ঘটনার রেশ কাটিয়ে আরব হুট করেই বলল, চা খাবে? চা এখন? হ্যাঁ চলো, আনোয়ার কাকার দোকান থেকে খেয়ে আসি। এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর নেক্সট ক্লাস ধরব। স্বর্ণা হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, চলো। ভার্সিটি এরিয়া থেকে অল্প দূরে আনোয়ার কাকার দোকান। পায়ে হাঁটা পথ, 10 মিনিট। যাওয়ার পথেই দেখলো এক ঝাঁক পর্তুলিকা সমাহার। আরব নীরবেই স্বর্ণের পাশ থেকে সরে একগুচ্ছ পর্তুলিকা নিয়ে এলো। পাশে আসতেই স্বর্ণ খেয়াল করে বলল, এতগুলো দিয়ে কি করবে? দেখো কি করি, আগে হাত দাও। স্বর্ণ আলতো হেসে হাত বাড়ালো, দেখা যাক ছেলেটা কেমন পাগলামি করে। আরব স্বর্ণের বাঁ হাতের অনামিকার মাপ নিয়ে একটা রিং বানিয়ে সেখানে পরিয়ে দিল, আর বাকিগুলোর মধ্যে কয়েকটা খোপা আর কয়েকটা দিয়ে ব্রেসলেট বানিয়ে হাতে পরিয়ে দিল। অতপর মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আমার ফুলকুমারী। স্বর্ণ হাসল। সেই হাসিতে ছেলেটা আরেক দফা মুগ্ধতার মোহজালে জড়িয়ে গেল। এতটা মায়াময় কিভাবে হয় একটা মেয়ে? নাকি ভালোবাসে বলেই এত মায়াবী লাগে? আরও বুঝতে পারে না। দিনে দিনে মেয়েটার প্রতি মুগ্ধতা, স্নিগ্ধতা, ভালোবাসা সব যেন বেড়েই চলছে। সকালবেলা চায়ের দোকানে তেমন একটা খদ্দের থাকে না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তেমন আজও নেই। ওরা যেতে আনোয়ার কাকা খুশি হয়ে বলল, মামা চা দিমু আপনাগো? হ মামা, আমারটায় চিনি কম দিয়ে আর আপনার মামিরটা বেশি। আরবের কথা শুনে স্বর্ণ বিস্মিত হলো। ছেলেটা জানলো কি করে যে ও চায়ে চিনি বেশি খায়? এত খেয়াল করে? ওরা চা খেয়ে ক্যাম্পাসে আসলো। ক্লাসে যাওয়ার পথে আরবের বন্ধু সাইফুলের সাথে দেখা হয়। ও দাঁড়িয়ে পড়ল আর স্বর্ণকে ইশারায় বলল দাঁড়াতে, কিন্তু স্বর্ণ দাঁড়ালো না, ক্লাসে চলে গেল। স্বর্ণ যাওয়ার পরে সাইফুল বলল, তোদের মধ্যে কি চলে রে? অনেক কিছু। তোরা রিলেশনে আছিস? হ্যাঁ। তুই জানিস না উচ্ছ্বাস ভাইয়ের সাথে স্বর্ণের রিলেশন ছিল? হ্যাঁ থাকুক, এখন তো নেই। বুঝতে পারছিস না তুই? ওদের গভীর সম্পর্ক ছিল। একসাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, হাতে হাত রেখে হাঁটা। সম্পূর্ণ কথা শেষ করার আগে আরব ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ ভাই, আর আগে কি ছিল না ছিল এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। এখন এটার চেয়ে বড় সত্য আর নেই। সাইফুলের আর কিছু বলার নেই। ও বন্ধুর পিঠে চাপড় মেরে বলল, ক্যারি অন ব্রো। আরব হেসে মাথা নেড়ে ক্লাসের দিকে চলে গেল। ক্লাস শেষে স্বর্ণ আগে বেরিয়ে গেল। আরবও ওর পিছু নিচ্ছিল, কিন্তু কিছু জুনিয়র এসে ঝামেলা পাকিয়ে দিল। ওদেরকে একটা টপিক বুঝিয়ে দিতে হবে, কিন্তু কোনো মতে কাটিয়ে কালকে বোঝাবে বলে বেরিয়ে এলো। স্বর্ণ এখনও ভার্সিটি থেকে বেরোতে পারেনি। আরব এক দৌড়ে ওর পাশে চলে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, নিষ্ঠুর মেয়ে, একটু দাঁড়ালে কি হতো? দাঁড়াবো কেন? কারণ একসাথে যাব। আমি এখন টিউশনে যাব। আরব, তুমি আমার সাথে আসবে কেন? এমনি। আরব মাথা চুলকে বলল। স্বর্ণ কঠোরভাবে বলল, একদম না, এক্ষুনি বাসায় যাবে। আরব মুখ কালো করে বলল, আচ্ছা যাব না, কিন্তু এই ছাতাটা নাও, প্রচুর রোদ। নিজের ব্যাগ থেকে ছাতা বের করে দিয়ে বলল। স্বর্ণ বলল, আমার লাগবে না, তুমি রাখো। না, তোমাকে নিতে বলেছি, তুমি নিবে। এক প্রকার জোর করে হাতে ধরিয়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল আরব। অজান্তে হেসে ফেলল স্বর্ণ। এত ছেলে মানুষই করে ছেলেটা। আসলে আজকে রোদের তাপটা বেশি। স্বর্ণ ছাতাটা খুলল।
আজকে বাসায় ফিরতে একটু দেরি হতে পারে। টিউশনিগুলো করিয়ে সুমনকে দেখতে যেতে হবে, না হলে ভাই ভাবি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলবে। হয়তো সকালে না যাওয়ার কারণেও মাকে অনেক কথা শুনিয়েছে। টিউশনি শেষ করে হাসপাতালে গেল স্বর্ণ। হাত পা চারটাতেই ব্যান্ডেজ। ভালোই মার খাইয়েছে মা। সুমন ওকে দেখে ন্যাকা অভিমানী কণ্ঠে বলল, এই তোমার আসার সময় হলো? আমি সারাদিন অপেক্ষা করেছি তোমার জন্য। ক্লাস ছিল আমার, কাট কাট স্বরে বলল স্বর্ণ। এই লোকটার জন্য বিরক্তি আর ঘৃণা ছাড়া কিছুই আসে না ওর। এই যে হাত পা ভেঙে বিছানায় শুয়ে আছে, তবুও এক বিন্দু সমবেদনা আসছে না। সুমন বায়না ধরেছিল আজকে রাতে ওর সাথে থাকতে। স্বর্ণ বিভিন্ন অজুহাত দিয়ে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এলো। বাসায় ফিরে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বসতেই সীমা এসে বলল, তোমার কি মায়া দয়া নেই স্বর্ণ? তোমার হবু বর মারকে হাসপাতালে পড়ে আছে, আর তুমি সকালে তাকে দেখতে গেলে না। সুমন ভাইয়ের বাবা মা কি ভাবছে বলো তো? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। স্বর্ণ চায়ে চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসার সময় ওনার সাথে দেখা করে এসেছি। আর কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার ব্যাপার আমি খুব ভালো করেই বুঝি। তোমাকে নাক গলাতে হবে না অত। হ্যাঁ, তা তো দেখছি। সীমা তাচ্ছিল্যের সুরে এটা বলেই চলে গেল। তাতে ভাবান্তর হলো না স্বর্ণের। ও শান্ত ভঙ্গিতে চাটা শেষ করলো। কিছুক্ষণ ক্লাসের নোটগুলো দেখে রাতের খাবার তৈরি করতে গেল। খাওয়া শেষ করে এসে আবার কিছুক্ষণ পড়ল। এর মধ্যেই আরব ফোন করলো। আজ বেশিক্ষণ কথা বলতে পারল না স্বর্ণ, ঘুম পাচ্ছে ভীষণ। ফোন রাখতেই দেখল নতুন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে খুশিতে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে স্বর্ণের। তাতে লেখা, ডিয়ার স্বর্ণ মেহবুব, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড অন আওয়ার কোম্পানি, প্লিজ কালেক্ট ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেসেজটা দেখে স্বর্ণ ছুটে মায়ের রুমে গেল। এই খবরটা এখন মাকে না দিলে কিছুতেই শান্তি পাবে না। নিহারিকা খানম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। মেয়ে কেমন উত্তেজিত অবস্থায় দেখে ব্রুকুসকে প্রশ্ন করলেন, কি হলো রে তোর? স্বর্ণ উচ্ছল কণ্ঠে বলল, মা, আমি চাকরিটা পেয়ে গেছি, এই দেখো মেসেজ। নিহারিকা খানম মেসেজটা দেখে তৃপ্তির হাসি হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এভাবেই জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জন করে যা মা। তুমি থাকলে আমি সব পারবো মা। আমি তো আছি, এখন তোর দায়িত্ব আরও বেড়ে গেল। আমি জানি তুই পারবি। স্বর্ণ গভীর মমতার খোঁজে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মার কাছ থেকে রুমে এসে আরবকে কল দিল। কল কেটে যাবার আগে ঘুম ঘুম কণ্ঠে ওপাশ থেকে বলল, হ্যালো আরব, ঘুমিয়ে পড়েছ? স্বর্ণার গলা শুনে ঘুম ছুটে গেল ছেলেটার। তড়িঘড়ি গলায় বলল, না না, তুমি বলো, এমনি একটু চোখ লেগেছিল। সরি, আসলে একটা খুশির সংবাদ আছে, ভাবলাম তোমাকে দেই। হ্যাঁ, তো এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি বলো। আরব উৎসুক হয়ে বলল, আমি চাকরি পেয়ে গেছি, একটু আগেই মেসেজ পেলাম। প্রথমে মাকে বললাম, তারপর তোমাকে। আরব সাথে সাথেই আলহামদুলিল্লাহ পড়ল। এরপর বলল, কংগ্রাচুলেশনস, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি? ক্লাস করতে পারবো না এখন আর। নোটস, অ্যাসাইনমেন্ট এগুলো পেতে সমস্যা হবে খুব। আরে তুমি চিন্তা করো কেন এত? আমি আছি না। আমি থাকতে এসবের চিন্তা মানায় না। তুমি জাস্ট ফ্রেশ থাকো, একদম চিন্তা করবা না। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। কালকে ফ্রি আছো? অল টাইম ফ্রি তোমার জন্য। এত ফ্রি হওয়া লাগবে না, ক্লাস করে বের হবা। আমি ক্যাম্পাসে আসব, এরপর একসাথে বের হব। ওকে?
ওকে, তাহলে এবার ঘুমাও। স্বর্ণ ফোন রেখে কালকের দিনের কাজের তালিকা মনে মনে ভেবে রাখল। প্রথমে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে, তারপর ক্যাম্পাসে গিয়ে আরবকে সাথে নিয়ে একটা বাসা খুঁজতে হবে অফিসের কাছাকাছি। বাসা খুঁজে সময় থাকলে টিউশনিতে যাবে, তবে চাকরির জন্য টিউশনিগুলো ছাড়তে হবে। কিচ্ছু করার নেই, কিছু পাওয়ার জন্য কিছু তো ত্যাগ করতে হয়। ক্লাস শেষ করে আরব ক্যান্টিনে এসে দেখল স্বর্ণ কফিতে চুমুক দিচ্ছে আর ফোন দেখছে। বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করছে। সামনাসামনি চেয়ারে বসে গম্ভীর স্বরে বলল, একটা ফোন দিলেও পারতে। খামোখা বসেছিল এতক্ষণ। আরে রিল্যাক্স, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা মাত্র। তাও একটা ফোন দিতে স্বর্ণ আরবের কথা পাত্তা না দিয়ে বলল, ছাড়ো তো, চলো বের হই, বাসা দেখব। অফিসের কাছে একটা 2 রুমের ফ্ল্যাট নিব। কেন, আগের বাসায় কি হলো? ভাই ভাবি কি কিছু বলেছে? না, তেমন না আসলে। অফিসে দূর হয়ে যায়, যাতায়াতের সমস্যা, আর আমি চলে গেলে আম্মু একা হয়ে পড়বে। ওদের সাথে কমফোর্ট না আম্মু, তাই আমার কাছে রাখবো। ও আচ্ছা, ঠিক আছে, চলো বের হই। প্রায় অনেকগুলো বাসা দেখে একটা বাসা পছন্দ হলো স্বর্ণর। অবশ্য নেওয়ার আগে মাকে ভিডিও কলে দেখিয়েই তবে কনফার্ম হয়েছে। নিহারিকা খানমেরও বেশ পছন্দ হয়েছে। বাসা দেখাদেখি করতে করতে মধ্য দুপুর হয়ে গেল। ওরা কেউই এখনো খায়নি। কনফার্ম করে বের হয়ে আরব বলল, চলো খেয়ে আসি, খিদেয় পেট ইঁদুর দৌড়াচ্ছে। স্বর্ণ হেসে বলল, চলো। খাওয়া শেষে স্বর্ণ ঘড়ি দেখল, এখন বিকেল 4টা। 2টো টিউশনি করিয়ে আসা যাবে। ও আরবকে বলল, তুমি বাসায় যাও, আমি টিউশনিতে যাব। মানে কি, এত ঘুরে আবার টিউশনিতে যাবে? হ্যাঁ, সমস্যা নেই আমার, বললেই হলো। তুমি কি আয়রন লেডি? কোনো কথা না, বাসায় যাবা। আজ আর কোথাও যাওয়ার দরকার নেই, গিয়ে আমাকে কল দিবা। আরবের কণ্ঠে গাঢ় অধিকার বোধ। আনমনে ভালো লেগে উঠল স্বর্ণের। প্রত্যেকটা মেয়েই চায় এমন একটা মানুষ হোক যে সবসময় তার খেয়াল রাখবে, শাসন করবে, আবদার রাখবে, আগলে রাখবে। নিঃসন্দেহে আরব একজন ভালো প্রেমিক ও স্বামী হবে, তবে ওর জন্য না। এটা হওয়া উচিত না। দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ মাথা নেড়ে বলল, ঠিক আছে, বাসায় যাচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে। এটা বলে আরব স্বর্ণের গাল টেনেই দৌড়ে পালালো। স্বর্ণ হেসে ফেলল। মাঝে মধ্যে ছেলেটা এমন কাণ্ড করে না। মাস শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন স্বর্ণ বাসা থেকে অফিসে যাতায়াত করেছে। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন অফিস থেকে বের হতো, স্বর্ণ তখন দেখত আরব অফিসের বাইরে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এত করে বলেছে যে দাঁড়াতে না, কিন্তু কে শোনে কার কথা? একদম নিরীহ ছেলের মতো সব বকা হজম করে পরের দিন আবার হাজির হবে। আর কত বকা যায় একটা মানুষকে? কালই স্বর্ণরা নতুন ফ্ল্যাটে উঠেছে। তাতে অবশ্য ওর ভাই ভাবির মাথা ব্যথা নেই তেমন। ভাবি বরঞ্চ মনে মনে খুশি বলা চলে। তবে ওপরে ওপরে একটু ফর্মালিটি করারও কমতি রাখেনি। কাল অবশ্য নিহারিকা খানমকে আরবের সাথে পরিচয় করিয়েছে স্বর্ণ। না করে উপায় নেই। ছেলেটা সকাল সকাল ফ্ল্যাট গোছানোর কাজে সাহায্য করার জন্য চলে এসেছে। স্বর্ণ মুখে বলেনি যদিও, তবে চেয়েছিল আসুক। ওরা মা মেয়ে মিলে এত ভারী কাজ করতে পারবে না। তার ওপর আবার স্বর্ণ প্রেগনেন্ট। সব মিলিয়ে ভালোই হলো। সারাদিন ফ্ল্যাট ঠিকঠাক করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা 3 জন আড্ডা দিল। নিহারিকা খানমের সাথে আরবের কালই বেশ ভাব হয়ে গেছে। আসলে ছেলেটা এমনই, যার সাথে কথা বলে তাকেই বশ করে ফেলে। এই যেমন স্বর্ণ অজান্তে কতটা ঝুঁকে পড়েছে ওর প্রতি, সেটা ও নিজেও টের পাচ্ছে না। প্রতিদিনই বলে আরবের থেকে দূরে সরে যাবে, সব বলে দেবে,
কিন্তু বলে আর কই। বলতে গেলে অদৃশ্য কিছু একটা যেন মুখ চেপে ধরে রাখে। আজ অফিস থেকে বের হয়ে আরবকে দেখতে পেল না স্বর্ণ। একটু চিন্তিত হলো বটে, কারণ প্রতিদিন ও নামার আগে ছেলেটা হাজির হতো। তবে আজ কি হলো? ভাবতে না ভাবতে হাজির তিনি। মনে হচ্ছে দৌড়ে এসেছে। স্বর্ণের সামনে এসে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, সরি, এত জ্যাম ছিল, এই নাও পানি। স্বর্ণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে তোমাকে দৌড়ে আসতে বলেছে? কেন এত কষ্ট করে এলে? আমি তোমাকে কতদিন বলেছি না আসতে, তাও তোমার আশা লাগবে? আচ্ছা, বকা পরে দিও, আগে একটু পানি খাও। আর এই রাস্তা দিয়ে আজকে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে, অনেক জ্যাম আজকে। রিক্সা সিএনজি কিছুই পাবে না। স্বর্ণ পানির বোতল থেকে এক ঢোক গিলে বোতলটা আরবের দিকে বাড়িয়ে বলল, মুখ ধুয়ে নাও। ধুলোবালি আর ঘামে নাজেহাল অবস্থা। আরব বোতলের বাকি পানিটুকু দিয়ে মুখ ধুয়ে নিল। অতঃপর অন্য একটা রাস্তা ধরল ওরা বাড়ি ফেরার জন্য। বাড়ি ফিরতেই নিহারিকা খানম বললেন, তোর ভাই এসেছিল দুপুরে? কেন? স্বর্ণ ভ্রুকুঁচকে প্রশ্ন করল। সুমন নাকি তোকে দেখার জন্য পাগলামি করছে। তুই গত সপ্তাহে একদিনও যাসনি, তাই কি করব বলো তো এই লোকটাকে নিয়ে? একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। কাল একবার গিয়ে দেখে আসিস। আচ্ছা, স্বর্ণ হতাশ কণ্ঠে বলল। তারপর নিজের রুমে গিয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা। ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল স্বর্ণ। নিহারিকা খানম বই পড়ছিলেন। ওকে দেখে বললেন, রান্নাঘরে খিচুড়ি আছে, গরম করে খেয়ে নে। আমি খেয়েছি আগেই। ঘুমাচ্ছিলি বলে ডাকিনি। স্বর্ণ মাথা নেড়ে রান্নাঘরে এলো। খিচুড়ি গরম করতে ভাল লাগছে না, ঠান্ডাই খেয়ে নিল। তারপর 1 কাপ চা নিয়ে ঘরে এলো। বিছানায় ফোন বাজছে। স্বর্ণ ভেবেছিল আরব, কিন্তু না, সিম কোম্পানি থেকে এসেছে। ফোন বেজে বন্ধ হয়ে গেল। স্বর্ণ আপন মনে চায়ে চুমুক দিতে দিতে আজকের নোটসগুলো দেখতে লাগলো। একটু আগে আরব এগুলো মেল করেছে। নোটস পড়াগুলো দেখতে দেখতেই প্রায় 12টা বেজে গেল, কিন্তু আরব আজকে একবারও ফোন দিল না কেন? ঘুমিয়ে পড়ল নাকি? স্বর্ণ ফোন দিবে দিবে করেও দেয়নি। যখন কাটায় কাটায় 12টা, তখন নিহারিকা খানম ঘরে ঢুকলেন, হাতে একটা বাটি। স্বর্ণের সামনে এসে হাসি মুখে বললেন, শুভ জন্মদিন মা। তেমন কিছুই করতে পারলাম না, তবে এই পায়েসটা আর একটা ছোট নকশিকাঁথা বানিয়েছি তোর জন্য। স্বর্ণ এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি এত ভালো কেন? আমি জানি না আমি কি করে তোমায় পেলাম, তবে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমাকে আমায় দেওয়ার জন্য। ভালোবাসি মা। নিহারিকা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে আমার, নে এবার পায়েসটা খা, আর কাঁথাটা দেখ পছন্দ হলো কিনা। স্বর্ণ পায়েসটা খুব তৃপ্তি ভরে খেয়ে নিল। কাঁথাটাও খুব সুন্দর হয়েছে। আসলে মমতায় ভরা যে কোনো জিনিসই সুন্দর, ভীষণ সুন্দর। নিহারিকা খানম মেয়েকে প্রাণ ভরে দোয়া করলেন। মা যাওয়ার পর স্বর্ণ ফোনের দিকে তাকিয়ে আটকে উঠল। 40টা কল এসেছে 8 ঘন্টায়, তাও আরবের নম্বর থেকে। কি হলো ছেলেটার? আতঙ্কে, ভয়ে, দুশ্চিন্তায় ওকে কল দিবে, তখনই আবার কল এলো। দ্রুত রিসিভ করে বলল, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? স্বর্ণর গলার উৎকণ্ঠা বুঝতে পেরে আরব বলল, আমি ঠিক আছি। তুমি একটু ছাদে আসবে? কেন? আরে আসোই না। কেন সেটা তো বলবে। আজকে পূর্ণিমা, অনেক সুন্দর চাঁদ উঠেছে। পূর্ণিমা দেখার জন্য এত রাতে ছাদে উঠবো আমি? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা যাচ্ছে। স্বর্ণ নিশ্চুপে ছাদে গেল। পাশাপাশি আরেকটা বিল্ডিং, নিস্তব্ধ ছাদ, কেউ নেই। আজ পূর্ণিমাও না, চাঁদের ম্লান আলো। স্বর্ণ বিরক্ত হলো।
মজা করার জন্য ছেলেটা এত রাতে ওকে ছাদে এনেছে। স্বর্ণ ফিরে যাবে, হঠাৎ পেছন থেকে কেউ একজন ফিসফিসিয়ে ওর কানে কানে বলল, শুভ জন্মদিন স্বর্ণলতা। স্বর্ণ চমকে পেছনে ফিরতেই ছেলেটার বুকে ধাক্কা খেল। মুখ তুলে তাকিয়ে দেখল নিরীহ ছেলেটা মিটিমিটি হাসছে, যেন ওকে চমকি দিয়ে ভীষণ মজা পেয়েছে। স্বর্ণের চোখে মুখে বিস্ময়, সত্যিই ছেলেটা এসেছে, কিন্তু এলো কি করে এত রাতে? ডান হাত বাড়িয়ে আরবের মুখটা ছুঁয়ে বলল, তুমি? আরব ওর বাড়ানো হাতটা ধরে বলল, হ্যাঁ আমি। ফোনে শুকনো হ্যাপি বার্থডে দেওয়াটা পোষাতো না আমার, তাই চলে এলাম। কিন্তু এত রাতে কিভাবে? ম্যাজিক। আরব একটু দুষ্টু হেসে বলল। স্বর্ণ চোখ পাকিয়ে বলল, ম্যাজিক তাই না? তাড়াতাড়ি বলো কিভাবে এলে, না হলে কিন্তু চলে যাব। আচ্ছা আচ্ছা বলছি, ঠান্ডা হও। পাশের বাড়িটা দেখছো না, ওটাই আমার বাড়ি। তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি, আর আমার প্ল্যানই ছিল আমার বাড়ির আশেপাশে বাসা খুঁজব। কিন্তু ভাগ্য এত ভালো, দেখো পাশের বাড়ির ফ্ল্যাটই খালি পেলাম, আর এখন এসেছি ছাদ টপকে। স্বর্ণ বিস্মিত হলো, ছেলেটা ভেতরে ভেতরে এমন শয়তানি করবে ভাবতেও পারেনি। স্বর্ণ কপট রেগে আরবের বাহুতে চাপড় দিয়ে বলল, কি শয়তান ছেলে রে। আরবের সাথে কেক কেটে যখন ঘরে ফিরল তখন রাত 3টে। ঘরে ফিরেই ফ্রেশ হয়ে শুয়ে পড়ল স্বর্ণ। সকালে উঠতে হবে, অফিস মিস দেওয়া যাবে না। নাস্তার টেবিলে বসে ধীরে সুস্থে নাস্তা করছিল স্বর্ণ। আজ তারা নেই, রাতে দেরিতে ঘুমালেও সকালে বেশ তাড়াতাড়ি উঠেছেও। সাথে নিহারিকা খানমও ছিলেন। হঠাৎ তিনি খাওয়া থামিয়ে বললেন, তোকে একটা কথা জিজ্ঞেস করব। স্বর্ণ খানিক কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ করো। তোর ক্লাসমেট আরব নামের ছেলেটা তোকে পছন্দ করে? স্বর্ণ নির্বিকারভাবে বলল, হ্যাঁ, কারণ স্বীকার না করে উপায় নেই। আরবের কাণ্ড দেখলে যে কেউ মুহূর্তেই বুঝে যাবে, আলাদা করে বলাও লাগবে না। স্বর্ণ অনেকবার শাসানোর পরও পরিবর্তন নেই। একটাই কথা ওর, আমি তোমার মতো পাষাণ নই। নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারি না। স্বর্ণ তখন মনে মনে বলে, আমি পাষাণ ছিলাম না আরব, তোমার কপাল খারাপ, সাথে আমারও। তুমি যে স্বর্ণকে এখন দেখছো, সে আত্মপান্ত ভাঙাচোরা একজন মানুষ। তুই পছন্দ করিস ওকে? মায়ের প্রশ্নে স্তম্ভিত ফিরে পেল স্বর্ণ। মাথা নেড়ে বলল, আমি বন্ধু, ক্লাসমেট ভাবি। আমার মনে হয় ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে। কিন্তু মা, তুমি তো জানো সব কিছু, আমি কিভাবে ওকে প্রশ্রয় দিব? আমি তোকে প্রশ্রয় দিতে বলছিও না, শুধু বলছি তুই তোর অতীতটা ওকে বলে ফেল, আর মায়া বাড়িয়ে ফেলার আগেই। দেরি করলে জটিলতা বাড়বে বলে কমবে না। এমনও হতে পারে এখন বললে বন্ধুত্বটা থেকে গেল যেতে পারে, কিন্তু যদি পরে বলিস তাহলে তোকে প্রতারক ভাববে সারা জীবন। স্বর্ণ জানে মায়ের কথাগুলোই ঠিক, বলে দেওয়া উচিত, এবং সে বলবেও, আজকেই বলবে। আর দেরি করাটা ঠিক হবে না। স্বর্ণ মাথা নেড়ে নাস্তাটুকু সেরে যেতে যেতে বলল, বলে দেব মা, আজই বলবো। বুঝিয়ে বলিস। স্বর্ণ ক্ষীণ মাথা নেড়ে চলে গেল। কাল রাতে জন্মদিনের উৎকণ্ঠা যেন হাওয়ায় মিলিয়ে গেল। তার বদলে বিষাদের মেঘ এসে জড়ো হলো। জীবনের প্রতিটা ক্ষেত্রে এত কঠিন কেন? কি হতো যদি উচ্ছ্বাস নামের বিষাক্ত অতীতটা ওর জীবনে না থাকতো? তাহলে জীবনটা কত রঙিন হতো। নিজের সর্বসত্তা দিয়ে আরবকে ভালোবাসতে পারত। ওর পাগলামি ছেলে মানুষগুলো প্রশ্রয় দিতে পারত। সুন্দর সংসার হতো, টোনাটুনি সংসার। জীবনটা যদি কল্পনার মতো রঙিন হতো তাহলে বোধহয় বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যেত। আত্মহত্যা হতো না এত। কিন্তু জীবন তো কারো কল্পনা মতো চলে না, সে নিজের মতো স্বাধীন। পরাধীন তো মানুষেরা, যারা নিজেকে স্বাধীন মনে করেও কোনো না কোনোভাবে
জীবনের কাছে পরাদিনই রয়ে যায়। যদিও কথা ছিল সুমনের সাথে দেখা করতে যাবে অফিস শেষে, কিন্তু আরবের জন্য পারল না। ও বায়না ধরল ওর সাথে রেস্টুরেন্টে বসতে হবে। স্বর্ণ রাজি হলো, কারণ আজকে একটা কিছুর মুখোমুখি হতেই হবে। যতটুকু ধারণা করা যায়, আজকে আরব ওকে আবার প্রপোজ করবে। শুধু প্রপোজ না, একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। আর আজকেই স্বর্ণ সবটা ক্লিয়ার করবে। খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হবে, স্বর্ণ জানে, যার জন্য সে মানসিকভাবে প্রস্তুত। কিন্তু আরবের জন্য খারাপ লাগছে। ছেলেটা এই ধাক্কা সামলাতে পারবে তো? রেস্টুরেন্টে বসে প্রথমে অর্ডার দিয়ে দিল আরব। তারপর স্বর্ণর দিকে চেয়ে বলল, প্রিপারেশন নিচ্ছি। কিসের? কিসের আবার? বিয়ের। স্বর্ণ মলিন হেসে বলল, তোমায় কিছু বলবো আরব, মন দিয়ে শুনবে। হ্যাঁ বলো। স্বর্ণ ভেতর থেকে গুছিয়ে নিয়ে বলতে আরম্ভ করল, তুমি তো জানো উচ্ছ্বাসের সাথে আমার সম্পর্ক ছিল। আমি ওকে বিশ্বাস করতাম খুব, একদম অন্ধের মতো। কত রাত জাগা স্বপ্নে সংসার সাজিয়েছি আমাদের, তার হিসেব নেই। কিন্তু উচ্ছ্বাস আমাকে বাজেভাবে ঠকিয়েছে। ওই যে বললাম না, বিশ্বাস করতাম খুব, সেই বিশ্বাসটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায়ে জানতে পারি আমি প্রেগনেন্ট। অনেক আশা নিয়ে ওকে জানাই, ভাবি কেউ না থাকলেও ও পাশে থাকবে আমার। কিন্তু যা হয় আসলে তাই হলো। ছেড়ে দিল আমাকে। ভেবেছিলাম আত্মহত্যা করব, মেরে ফেলবো বাচ্চাটাকে। পরে মা পাশে ছিল, উনি আমাকে সাহস দিলেন। তবে আমি জানি মা মন থেকে আমাকে মাফ করতে পারেনি, পারবেও না। এমন জঘন্য একটা কাজ করার পর মাপ পাওয়া যায় না। কিন্তু তবুও মা তো 9 মাস পেটে ধরেছে, নারী ছাড়া সন্তান। সবাই মুখ ফেরালেও সে ফেরাতে পারেনি। মা চেয়েছিল স্কলারশিপ নিয়ে বাইরে সেটেল হই, আমিও তাই ভেবেছিলাম। পরে আবার মায়ের কথা চিন্তা করে স্কলারশিপের চিন্তাটা বাদ দিই। তোমাকে মিথ্যে বলেছিলাম, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও মাফ করো। এখন চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে ভাবছিলাম তোমাকে বলবো সব, কিন্তু বলতে পারছিলাম না। শেষ পর্যন্ত আজ বলেই দিলাম। তোমার বন্ধু হওয়ার যোগ্য নই, তবুও চাইবো আমাকে ভুলে যাও। ভালো কারোর সাথে সুন্দর একটা জীবন গড়ে নাও। আর পারলে আমাকে ক্ষমা করো। কথাগুলো এক নাগারে বলেই আর বসলো না স্বর্ণ। এখানে বসার শক্তি নেই আর। ছেলেটা চোখের দিকে তাকানোর মতো দুঃসাহস নেই ওর, তাই প্রস্থানই উত্তম। আজ কোনো অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো, যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়ে একান্ত শোক। সেদিনের পর থেকে আরবকে আর স্বর্ণর আশেপাশে কোথাও দেখা যায়নি। এরকমই হওয়ার ছিল। এখন আর আগের মতো অফিস থেকে বের হওয়ার পর কেউ আর পানি হাতে এগিয়ে আসে না। ছোট ছোট দুষ্টুমিও করে না কেউ। ওর কষ্টগুলো বোঝারও কেউ নেই। মনে মনে ভীষণভাবে ভেঙে পড়ে মেয়েটা। এত অভিশপ্ত কেন জীবনের অধ্যায়গুলো? কখনো কি এই অভিশাপ কাটবে না? এত কিছুর পরও স্বর্ণ খেয়াল করে অফিস থেকে বের হওয়ার পর গেটের দারোয়ান ওকে নিয়মিত পানির বোতল এগিয়ে দেয়। স্বর্ণ জানে যতই লুকিয়ে থাকুক ছেলেটা ওর যত্ন নিতে ভোলে না। আজ অফিস থেকে বাসায় ফেরার পর স্বর্ণর মা বলল, সুমনের পরিবার থেকে বিয়েটা না করে দিয়েছে। আশরাফ একটু আগে ফোন করে বলল আমাকে। স্বর্ণ ক্লান্তির স্বরে বলল, যাক ভালোই হলো। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে খেয়ে নে। স্বর্ণ সায় দিয়ে নিজের ঘরে চলে গেল। আজকাল পেটটা একটু উঁচু লাগছে। অনেকেই কেমন করে যেন তাকিয়ে থাকে। স্বর্ণর ভালো লাগে না। মনে হয় স্কলারশিপ ক্যান্সেল করা উচিত হয়নি। আরও তো অনেকটা দিন বাকি। মানুষের কটু কথা শোনার শক্তি হবে তো, হজম করতে পারবে তো। শঙ্কিত হয় স্বর্ণ।
খেয়ে অল্প রেস্ট নিয়ে ল্যাপটপে মেল চেক করতে বসলো। দুটো অফিস থেকে এসেছে, এর পরেরটা ভার্সিটি থেকে এসেছে। স্বর্ণ ভার্সিটি থেকে আসা মেলটা ওপেন করলো। সেখানে লেখা, ডিয়ার স্বর্ণ, হোপফুলি ইউ আর ওয়েল। I am Professor Kibriya. Your project was advanced and I liked it. You have been nominated for a scholarship. You got an opportunity to study at London University. Congratulations. মেলটা পড়ে খানিকটা স্তব্ধ হয়ে বসে রইল স্বর্ণ। কিভাবে কি হলো? ও তো প্রজেক্টই সাবমিট করেনি। ভাবতে ভাবতেই ক্লাসমেটদের কল আসতে লাগলো ওর ফোনে। সবাই শুভকামনা জানাচ্ছে, কিন্তু স্বর্ণ বুঝতে পারছে না হচ্ছেটা কি। কিছু একটা মনে হতে আরবকে ফোন করলো স্বর্ণ। এই কয়দিনে কেউ কাউকে ফোন করেনি একবারও। স্বর্ণর ফোন পেয়ে আরব ম্লান হাসলো। এতক্ষণ ফোনের দিকে চেয়েছিল। ধীরে সুস্থে ফোন রিসিভ করলো। আরব জানে এখন স্বর্ণের মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা স্বাভাবিক। ওপাশ থেকে স্বর্ণ কিছু বলার আগে আরব বলল, কংগ্রাচুলেশন স্বর্ণ মেহবুব। এটা কি তুমি করেছ আরব? বুঝতেই পারছ। কেন? এটার উত্তর আমি তোমাকে এখন দেব না স্বর্ণ। সঠিক সময় আসুক, তুমি সব উত্তর পেয়ে যাবে। আমি জানি তুমি তখন পর্যন্ত অপেক্ষা করবে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। কথাগুলো বলে আরও ফোন রেখে দিল। স্বর্ণ কিছু বলার সুযোগই পেল না। নিহারিকা খানম ভীষণ খুশি, তবে কষ্ট হচ্ছে। একমাত্র মেয়েটা চলে যাবে কিছুদিন পর। স্বর্ণ নিজেও যাওয়া নিয়ে আপত্তি করেনি আর, তবে আজকাল ভীষণ কষ্ট হয়। বুকটা ভারী হয়ে ওঠে নিদারুণ যন্ত্রণায়। অবশেষে কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ স্বর্ণের ফ্লাইট। ওর সাথে এয়ারপোর্টে ওর মা, খালা আর খালু এসেছেন। ভাই ভাবি সম্পর্ক ছিন্ন করেছে, এখন কোনো খোঁজও নেই। যাওয়ার সময় স্বর্ণ চাইছিল যেন একবার আরবের দেখা পায়, কিন্তু না, আসেনি সে। আসবেই বা কেন? সবার অলোকে চোখের জল মুছে স্বর্ণ ভেতরে ঢুকে গেল। ও যাওয়ার পর আরব এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে এলো। লন্ডনে স্বর্ণ তেমন কোনো কষ্ট হচ্ছে না, কারণ মায়ের কোনো এক দুঃসম্পর্কিত বোনের বাসায় উঠেছ সম্পর্কে খালা। যদিও এদের স্বর্ণ আগে দেখেনি, তবে যতদিন যাচ্ছে তত যেন বুঝতে পারছে একজনের অনুপস্থিতি ভীষণ পীড়াদায়ক। সবার সাথে কথা হয়, কিন্তু ওই মানুষটা ছাড়া। এদিক ওর ডেলিভারি ডেট ঘনিয়ে এসেছে। ইদানিং ভীষণ চিন্তা হয় ওর ডেলিভারিতে কেউ ওর পাশে থাকবে না। কিন্তু এবারের মানুষেরা খুব ভালো, বিশেষ করে খালা আর ওনার মেয়েরা। বাচ্চা নিয়ে একটা প্রশ্নও করেনি, কোনো কথাও শোনায়নি। মা হয়তো বলেছে তাই। পড়াশোনাটা বাসায় হচ্ছে, ক্লাসে যেতে পারছে না। এক্ষেত্রে খালার মেয়েরা বেশ সাহায্য করছে ওর। সকালে নাস্তার পর বাসায় শুধু খালা আর ওনার ছোট মেয়েটা থাকে। স্বর্ণ নাস্তাটা উপরের ঘরেই করে, আর নাস্তার পর থেকে শরীর বেশ খারাপ করছে। হঠাৎ স্বর্ণ পেট ধরে চিৎকার করে উঠেছে। লেবার পেন উঠেছে। নিচ থেকে চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে এসেছে। খালার ছোট মেয়ে বন্যা অ্যাম্বুলেন্স কল করেছে। একটু পরই ওকে হাসপাতালে নেওয়া হলো। বাচ্চা হলো সিজারে। বাচ্চা ভালো আছে, কিন্তু স্বর্ণের অবস্থা ভালো না। আইসিইউতে আছে। খবর পৌঁছে গেল বাংলাদেশেও। ডাক্তারদের অনেক চেষ্টার ফলে 2 দিন পর স্বর্ণের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে ও বাচ্চাকে দেখতে চাইল। বাচ্চাকে দেওয়া হলো ওর কাছে। হঠাৎ করে স্বর্ণ খেয়াল করলো কেবিনে 2 চেনা মুখ ওর পাশে বসে আছে। একজন ওর মা, আরেকজন আরব। দুজনকে একসাথে এখানে দেখে স্বর্ণ বিশ্বাস করতে পারল না প্রথমে। দুর্বল হাত ওদের দিকে বাড়িয়ে দিতে দুজনে ছুঁয়ে ফেলল।
স্বর্ণ কেঁদেই ফেলল সাথে সাথে। নিহারিকা খানম মেয়ের হাতে চুমু খেয়ে বললেন, কাঁদিস না মা, তোর কান্নার দিন শেষ, আমরা এসে পড়েছি তোর কাছে। স্বর্ণ জড়ানো কণ্ঠে বলল, মা। নিহারিকা খানম কিছুক্ষণ মেয়ের পাশে বসে বেরিয়ে গেলেন। এতক্ষণ আরব কিছুই বলেনি। স্বর্ণ আরবের দিকে চেয়ে বলল, এতদিনে মনে হলো বুঝি? আরব স্বর্ণের হাত নিজের হাতের মাঝে রেখে ভেজা গলায় বলল, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে মনে পড়ে। 1 মাস পর। স্বর্ণা এখন প্রায় সুস্থই বলা চলে, তবুও সাবধানে থাকতে হয়। সর্বক্ষণে সঙ্গী হিসেবে মা আর আরব তো আছে। হাসপাতাল থেকে আসা 2 দিনের মধ্যে আরব আর স্বর্ণ বিয়ে করেছে। বিয়ের তোড়জোড় অবশ্য আরবেরই বেশি ছিল। ওরা এখন লন্ডনে আছে। স্বর্ণার আরও 2 বছর থাকতে হবে। আরব আর নিহারিকা খানম কিছুদিন পরেই চলে যাবে। স্বর্ণ যাবার পর আরব অনেকটা বদলেছে। পারিবারিক বিজনেস দেখছে, নিজের একটা কোম্পানি দাঁড় করেছে। তবে এত কিছুর পরও স্বর্ণের প্রতি ভালোবাসাটা বিন্দুমাত্র কমেনি। আরও প্রায় মাসখানেক পর স্বর্ণ এখন পুরোপুরি সুস্থ। আজকে আরব আর নিহারিকা খানম ফিরে গেছেন। বাবু স্বর্ণার কাছেই থাকবে। ওরা যাবার পর থেকেই কিছু ভালো লাগছে না স্বর্ণর। গত 1 মাস যেন স্বর্গ সুখে বাস করছিল সে, আর এখন কেমন খালি খালি, নিস্তব্ধতা ভর করছে। স্বর্ণ ঘরে ফিরে বিছানার উপর একটা চিঠি পেল। হাতে নিয়ে খুলতেই দেখল এটা আরবের চিঠি। প্রিয় অর্ধাঙ্গিনী, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি তোমার থেকে যোজন যোজন দূরে থাকব, কিন্তু মনে রেখো, চোখের আড়ালি মনের আড়াল নয়। তুমি সবসময় আমার মনে আছো শক্তপোক্তভাবে। তবে আজ এই চিঠিতে কিছু না বলা কথা আর তোমার মনের যত প্রশ্ন আছে সব জানবে। তোমার আর উচ্ছ্বাসের কথা আমি জানতাম আগে থেকেই। তোমার প্রেগনেন্সির ব্যাপারেও তুমি বলার আগে থেকে জানতাম। তখনই ভাবলাম এই দেশে থাকাটা তোমার নিরাপদ না, কিন্তু তুমি স্কলারশিপ বাতিল করে দিলে। আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। তোমার কম্পিউটার হ্যাক করে নিজেই সাবমিট করে দিই তোমার প্রজেক্ট, আর দিন গুনতে থাকি। এ ব্যাপারে অবশ্য আমার শাশুড়ি মা বেশ সাহায্য করেছে আমাকে। তারপর তো তুমি জানোই, আমাদের বাবু হওয়ার পরই আমি বিয়ের প্ল্যান করেছিলাম, আর দেখো প্ল্যান সাকসেসফুল। ভালো থেকো মিসেস, আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ। ইতি, তোমার অর্ধাঙ্গ। চিঠিটা পড়ে স্বর্ণ বুকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদল। এই মানুষটা তো ভালো কেন? না চাইতে ওর সব দুঃখ কষ্ট বুঝে নাই মানুষটা। এতদিন নিজেকে অভাগী মনে হলো, এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়েটা সেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।